হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি, আত্মসাতের অভিযোগে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ। চাঁদপুরের মেঘনায় জাহাজে মিলল 7 মরদেহ, আহত একজনকে হাসপাতালে ভর্তি। ডাকাতের হামলায় মৃত্যু বলছে পুলিশ। ভোটের জন্য রাজপথে নামবে জনগণ, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। ক্ষমতায় গেলে সব ধর্মের অধিকার নিশ্চিতের প্রত্যয়। এবং সাবেক মন্ত্রী কামরুল, প্রতিমন্ত্রী মহিবুরের বিরুদ্ধে দুদকের মামলা, সাবেক এমপি হেনরির বিরুদ্ধেও মামলা। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। বিচার ব্যবস্থার মুখোমুখি করতেই এ উদ্যোগ, জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এর আগে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। জান্নাতুল মোহনার প্রতিবেদন। 5ই আগস্ট ভারতে পালিয়ে যাবার 4 মাস পর অবশেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত 17 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরেই শুরু হয় নানা আইনি পদক্ষেপ। আদালত আমাদের আবেদন মঞ্জুর করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিয়েছেন এবং এরই প্রেক্ষিতে সোমবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা জানান শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে নোট ভার্বাল পাঠানো হয়েছে। তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। এর আগে সকালে পিলখানায় বিজিবি দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। ফেরত পাঠানোর ব্যাপারে তো আমরা তো পাঠিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনারে এক্সট্রাডিশন করার জন্য, এটা প্রক্রিয়াধীন আছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফেরত আনা হবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে শেখ হাসিনার বোনের মেয়ে লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে। রোববার এক প্রতিবেদনে দ্য টাইমস জানায় বৃহস্পতিবার যুক্তরাজ্যের মন্ত্রী পরিষদ অফিস জিজ্ঞাসাবাদ করে, যদিও এ দুর্নীতিতে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন টিউলিপ। আরো জানাচ্ছেন আফরিন মৌ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই একের পর এক সামনে আসছে তার বিরুদ্ধে ওঠা নানা দুর্নীতির অভিযোগ। বাদ যায়নি তার পরিবারের সদস্যরাও। এর মধ্যেই বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগের তদন্তে উঠে এসেছে শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নামও। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে নানা গুঞ্জনের মধ্যে এবার টিউলিপকে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাজ্যের মন্ত্রী পরিষদ অফিসের ন্যায় ও নৈতিক দল। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হলেও রোববার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস। প্রতিবেদনের তথ্য বলছে টিউলিপ ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থ বাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া। তবে এর মাঝেই 2013 সালে রাশিয়ার সাথে বাংলাদেশের পারমাণবিক শক্তি প্রকল্পের চুক্তির সময় নিজ পরিবারকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করতে সহায়তা করেন টিউলিপ। যুক্তরাজ্যের ন্যায় ও নৈতিক দলের জিজ্ঞাসাবাদে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন তিনি। তবে টিউলিপকে জিজ্ঞাসাবাদের বিষয়ে যুক্তরাজ্য সরকার বা টিউলিপের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তার বিরুদ্ধে অভিযোগ 2013 সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর নির্মাণে রাশিয়ার সাথে একটি চুক্তিতে মধ্যস্থতা করে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরতে সাহায্য করেন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁদপুরের মেঘনায় থেমে থাকা জাহাজে মিলল 7 জনের মরদেহ। কিভাবে ঘটল এ হত্যাকাণ্ড আর তাদের পরিচয় নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার 6 ঘন্টা পার হলেও কোনো তথ্য জানাতে পারেনি নৌ পুলিশ। তাদের ধারণা পূর্ব শত্রুতার জেরে ঘটতে পারে এমন হত্যাকাণ্ড। সহকর্মী শরীফ আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। মেঘনার মাঝখানে নোঙর করা জাহাজ আলবাকিরা, আলাদা আলাদা কেবিনে চাদর কম্বল দিয়ে ঢেকে রাখা কয়েকজনকে। মনে হচ্ছিল তারা ঘুমাচ্ছে। কাছে গিয়ে দেখা যায় তাদের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন। পরে উদ্ধার করা হয় 5 জনের মরদেহ। মুমূর্ষু অবস্থায় আরও 3 জনকে ভর্তি করা হয় চাঁদপুর সদর হাসপাতালে।
সেখানে মারা যান আরও 2 জন। সব মিলিয়ে নদীতে ঝরল 7 জনের প্রাণ। এই রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে চাঁদপুরে। এখানে একটা জাহাজ ঠেকা অবস্থায় আছে, এটা দেখে আমরা এখানে আসলাম যে হয়তো জাহাজ ঠেকছে। পরে বিএসএফে যোগাযোগ করে শোনা গেল যে ডাকাতি হয়েছে। প্রতিনিয়ত এই জিনিসটাগুলো হচ্ছে। এখানে এই জাহাজটা যখন ঠেকা তখন আমার ক্যাপ্টেন বিএসএফে 16 নম্বর চ্যানেলের ভিতরে জানতে পারলো যে জাহাজটা ডাকাতি হয়েছে এবং 8 জন স্টাফকে কূপ হয়ে তারা হত্যা করছে। সোমবার দুপুরে 999-এ কল পেয়ে চাঁদপুরের হাইমচরের ঈশানবালা এলাকায় উদ্ধার কাজ চালায় নৌ পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা। জানা যায় সারবাহী জাহাজটি চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি যাচ্ছিল। চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার জানান, পণ্যবাহী নৌযানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। সন্দেহ শত্রুতা থেকে ঘটতে পারে এমন হত্যাকাণ্ড। প্রত্যেকটা রুমে রুমে মৃতদেহগুলো পেয়েছি, ঘুমন্ত অবস্থায় মারা হয়েছে এরকম মনে হয়েছে। এটা পূর্ব শত্রুতা বা এইরকম একটা কিছু হতে পারে বা অন্য কোনো কারণ থাকতে পারে, যেটা তদন্তের সাপেক্ষে বের হয়ে আসবে। এই ঘটনায় এখনো থমথমে চাঁদপুর, প্রক্রিয়াধীন আইনি ব্যবস্থা। দেখেন, আমাদের এখানে নিয়মিত টহল চলে আর কি, আমাদের কোস্টগার্ডেরও চলে, আমাদের নৌ পুলিশেরও চলে। তবে আজকের এই ঘটনা পরে আমরা বিশ্বাস করি, আমরা মনে করি যে এখানে যে নিরাপত্তা যেটা আছে সেটাকে আরো বাড়াতে হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁদপুরের মেঘনায় জাহাজে 7 জনের মৃত্যুর ঘটনা নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, নিহতদের পরিচয় জানা গেছে কিনা, এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? জি, ইতিমধ্যে নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছেন সিআইডি এবং পিআইবি চাঁদপুরের যারা দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু এখন ঘটনাস্থলে রয়েছেন। তো আমরা ইতিমধ্যে কয়েকজনের পরিচয় শনাক্ত করা গেছে। এখানে যিনি জাহাজের মাস্টার রয়েছেন তিনি হচ্ছেন কিবরিয়া, এবং যিনি জাহাজের ইঞ্জিন চালক রয়েছেন তিনি হচ্ছেন সালাউদ্দিন, এবং যিনি হচ্ছেন সুকানি তিনি হচ্ছেন আমিনুল। এই যে 3 থেকে 4 জনের পরিচয় শনাক্ত করা গেছে, তারা নড়াইল জেলার বাসিন্দা বলে জানা গেছে। তারা সবাই কিন্তু এই জাহাজের স্টাফ বলে আমরা জেনেছি। তো আমি এখন একজনের সাথে কথা বলবো, যিনি বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, নৌযান ফেডারেশনের যিনি সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ অঞ্চলে। তার কাছে জানতে চাইবো এই জাহাজটি কোথায় থেকে এখানে এসেছে চাঁদপুর এই যে মেঘনা নদীতে, এটা আপনি জানেন কিনা এবং কি নিয়ে এসেছে, এবং সর্বশেষ অবস্থাটা আমাদেরকে একটু জানাবেন। এই জাহাজটা গত রাত্রে মাঝেরচর নামক স্থানে যেখানে দুর্ঘটনা ঘটছে তার আর নিচে অ্যাঙ্করে ছিল, ওইখান থেকে জাহাজটা ঢাকার উদ্দেশ্যে আসার পথে ছেড়ে আসার পরে ওই কোম্পানির আরেকটা জাহাজ এই ডাউনের দিকে যাওয়ার সময়, ঢাকা থেকে ইন্ডিয়ার দিকে যাওয়ার সময় দেখতে পায় যে এই যে কিখানে দুর্ঘটনাটা ঘটছে ওইখানে এই জাহাজটা ওই খালের দিকে মুভ করে আছে। তখন ওই জাহাজের মালিক এই মাস্টার মালিককে ফোন করে জানতে চায় যে স্যার এই জাহাজটা এরকম পরিস্থিতিতে কেন। উনি বললো যে আমরা তো ওদের সাথে যোগাযোগ করতে পারতেছি না, তোমরা যাই একটু দেখো এখানে কি হয়েছে। তো পরে ওরা যাই দেখতেছে যে ওইখানে একজন লোক, ওই সময় একজন লোক আর 2 জন রুমের মধ্যে তালাবদ্ধ ছিল। একজন লোক গলা কাটা অবস্থায় দেখছে, আরগুলা বিবস্ত্র অবস্থায় দেখতেছে। দেখে তারা জানানোর পরে কোস্টগার্ড নেভিকে করে আমাদের বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সম্মানিত সভাপতি মহোদয়, এই পুলিশের এসপি এবং কোস্টগার্ডের সাথে কথা বলে সেখানে প্রশাসন পাঠায়। এরপরে আমরা এখন নারায়ণগঞ্জ থেকে আসছি। আপনি শুনতে পাচ্ছিলেন উনি যেমনটি বলছিলেন, আসলে এই জাহাজটি কিন্তু চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। এখানে তারা গণকুয়াশার কারণে সকালে কিন্তু এই যে মাঝির চর এলাকায় সেখানে নঙ্গর করে রাখে, এবং এখন সর্বশেষ অবস্থা হচ্ছে এখানে যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে, সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে, এবং চাঁদপুর সদর হাসপাতালের মর্গে যে 2 জন হাসপাতালে আনার পর নিহত হয়েছেন তাদেরকে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তো আসলে ঘটনার কারণ এখনো কিন্তু জানা যায়নি, তবে এই ঘটনা উদ্ঘাটনে কিন্তু পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছেন। তারা আশা করছেন দ্রুত সময়ের মধ্যে এটার ঘটনার সত্যতা তারা উদ্ঘাটন করতে পারবেন। তো এই ছিল চাঁদপুর সদর হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, চাঁদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী শরীফ আহমেদ। পরিবর্তন ও সংস্কার চাইলে আবারও 5 আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটের অধিকার, ভাতের অধিকার ও ন্যায় বিচারের জন্য নেতাকর্মী সহ সাধারণ মানুষকে মাঠে নামারও আহ্বান জানান তিনি। সোমবার ঠাকুরগাঁয়ে বিএনপির জনসভায় তিনি একথা বলেন।
শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। সহকর্মী শাকিল আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ। সোমবার সকাল থেকেই জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। একে একে আসতে থাকে মিছিল। প্রিয় দলের নির্বাচনী প্রতীক ধানের শীষে অনেকেই রাঙান নিজেকে। দুপুর নাগাদ বাড়ে নেতাকর্মীদের ঢল। জনসভা মাঠ রূপ নেয় মহাসমাবেশে। বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পরিবর্তন আর সংস্কার চাইলে আবারও 5ই আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। ভোটের অধিকার, ভাতের অধিকার ও ন্যায় বিচারের জন্য নেতাকর্মী সহ সাধারণ মানুষকে মাঠে নামারও আহ্বান জানান তিনি। 5ই আগস্ট সবাইকে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে গিয়ে অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার চাওয়ার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য, সামাজিক মর্যাদা পাওয়ার জন্য। এ সময় দায়িত্বশীল ব্যক্তিদের উত্তেজনাপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেয়া থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। কিছু কিছু মানুষ এখন বিভিন্ন রকম কথা বলতেছে, এই কথাগুলো বলা বন্ধ করেন। বিশেষ করে যারা দায়িত্বশীল জায়গায় আছেন তারা ভুল কথা বলে, উত্তেজনামূলক কথা বলে, বিভ্রান্তি ছড়ায়, দেশের মানুষকে আর বিভ্রান্ত করবে। বিএনপি মহাসচিব বলেন, এদেশে সবাই একে অপরের সঙ্গে মিলেমিশে থাকে, কোনো সাম্প্রদায়িকতা নেই। শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সবাইকে সজাগ থাকতে হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের আভাস দেখছে না রাজনৈতিক দলগুলো বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ও গণ অধিকার পরিষদের বৈঠক শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সংস্কার কমিশন প্রধানরা যেহেতু জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়, তাই তাদের দেয়া বক্তব্য আমলে নিচ্ছে না বিএনপি। বৈঠক শেষে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, নির্বাচনে সময় ক্ষেপণের কোনো প্রয়োজনীয়তা নেই। এখনই প্রয়োজনে কি উপায়ে কোন সময়ের মধ্যে নির্বাচন হবে তার রোডম্যাপ প্রদান করা। এদিকে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হোসেন জানান, দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে রাজনৈতিক দলগুলো। আমরা মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ যেটার জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে আগামী নির্বাচন। এবং সেই বিষয়ে একটা যে সরকারের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে সময়সীমা, সে ব্যাপারে কোনো আলোচনা করা হয়নি। সুতরাং আমরা অবগত নই কি কারণে এত দীর্ঘ সময় নিয়ে নির্বাচনের সব টাইম ফ্রেম দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমরা পরিষ্কার একটা রোড ম্যাপ দেখতে চাই, কারণ যতই আমরা সংস্কার বা যেই ডিসিশনই নিতে চাই না কেন, সেটার একটা ম্যান্ডেট লাগবে। এই ম্যান্ডেটটা যদি জনগণের থেকে না আসে, তাহলে এটা সঠিক ম্যান্ডেট কখনোই হবে না। জাতীয় নির্বাচনে যাওয়ার আগে সংস্কারের বিষয়ে জনমত তৈরি করতে হবে, যাতে করে আর কোনোদিন স্বৈরাচার ফিরে না আসে। যে দেশের নাগরিকরা সচেতন, সে দেশে কোনো অন্যায় হয় না। তাই সবার আগে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দেশের নাগরিকদের সোচ্চার হতে হবে বলে জানিয়েছেন সুজন সম্পাদক ও নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। দেশের মানুষকে নির্বাচনমুখী করতে চলছে নানামুখী উদ্যোগ। লক্ষ্য, সবার অংশগ্রহণে হবে উৎসবের ভোট। অতীতের নির্বাচনে রাজনৈতিক দলগুলো ইভিএম নামের কালো বাক্সের মাধ্যমে জালিয়াতি করেছে বলে অভিযোগ বিশ্লেষকদের। সোমবার রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুশাসনের জন্য নাগরিক সুজনের গোলটেবিল বৈঠকে এ কথা বলেন বক্তারা। জনমত সৃষ্টির মধ্য দিয়ে সংস্কারের প্রশ্নে নাগরিকদের সচেতন ও সোচ্চার রাখতে হবে। এ সময় ঘূর্ণায়মান পদ্ধতিতে নারীদের জন্য 1/3 আসন সংরক্ষণ, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার ওয়ার্ডসমূহ জনসংখ্যার ভিত্তিতে নির্ধারণ সহ আরও কিছু প্রস্তাবনা পেশ করে স্থানীয় সরকার সংস্কার কমিশন। 8টা বিষয় উল্লেখ করা হয়েছে। এই 8টা বিষয় নিয়ে এই কমিশন কিন্তু সিরিয়াসলি আলোচনা করছে এবং অলরেডি কতগুলো বিষয়ে যে বিভিন্ন জায়গায় শেয়ারিং হয়েছে, যে মতামত পাওয়া গেছে, তাতেও কিন্তু এগুলোর প্রতি জোরালো সমর্থন আছে। তবে নির্বাচনে যে দলই ক্ষমতায় আসবে তাদের মনে রাখতে হবে জুলাই বিপ্লবে ছাত্র জনতার আত্মত্যাগ। কিভাবে তারা সরকারে আসলো, এটা মাথায় রেখে নির্বাচিত প্রার্থীদের ক্ষমতা প্রয়োগ ও নির্বাচন পরিচালনায় স্থায়ীভাবে পরিবর্তন আনা দরকার বলে মনে করে কমিশন। জাতীয় নির্বাচনে যদি ঘূর্ণায়মান পদ্ধতি হয় তাহলে কিভাবে হবে? ধরেন যদি নারীর আসন 100 করা হয়, বাড়ানো এখন 50 আছে, 100 করা হয়, 400 থেকে 100 আসন লটারির ভিত্তিতে কিংবা অন্য কোনোভাবে
চিহ্নিত করে ওই আসনগুলোতে শুধুমাত্র নারীরা প্রতিনিধিত্ব করবে। এই বিভিন্ন দল থেকে প্রতিনিধিত্ব করবে, যেখানে যোগ্যতার ভিত্তিতে মনোনয়ন দেবে। আর বাকি 300 আসনে নারী পুরুষ উভয় প্রতিনিধিত্ব করবে। বিগত নির্বাচনে যারা ইভিএম নিয়ে জালিয়াতি করেছে তাদের শাস্তির আওতায় আনা উচিত বলেও মনে করেন তিনি। নো ইভিএম, বরং ইভিএম যারা করেছে তাদের তদন্ত হওয়া উচিত। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও প্রতিমন্ত্রী মহিবুর রহমানের সন্দেহজনক লেনদেনের প্রেক্ষিতে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া সাবেক সংসদ সদস্য জানাতারা হেনরি ও তার স্বামীর বিরুদ্ধে 2300 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা করেছে কমিশন। ফজলে আদিত্যের প্রতিবেদন। দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে সাবেক এমপি ও মন্ত্রীদের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরতে গণমাধ্যমের মুখোমুখি হন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। সিরাজগঞ্জ 2 আসনের সাবেক এমপি জান্নাতারা হেনরি ও তার স্বামী শামীম তালুকদারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংকে প্রায় 2300 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করে দুদক। জান্নাতারা হেনরি সাবেক সংসদ সদস্য, সিরাজগঞ্জ 2 আসন কর্তৃক তার বিভিন্ন পদবি এবং সংসদ সদস্য হিসাবে ক্ষমতার অপব্যবহারপূর্বক 35টি ব্যাংক হিসাবের মাধ্যমে 2,62,66,577 টাকা এবং 13,78,46 ডলার মার্কিন ডলার সন্দেহজনক লেনদেন করার অপরাধে একটি মামলা রুজু করা হয়েছে। সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই সাথে তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় সংস্থাটি। অভিযোগ সংশ্লিষ্ট অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম 15টি ব্যাংক হিসাবে 21,18,00,000 টাকারও বেশি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এটি মামলা রুজু করা হয়েছে। সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান ও তার স্ত্রীর 34টি ব্যাংক অ্যাকাউন্টে 39,22,00,000 টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পায় দুদক। এরই প্রেক্ষিতে মামলা করেছে সংস্থাটি। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ মহিবুর রহমান অসাধু উপায়ে অর্জিত সম্পদ হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরের অপরাধে মামলা রুজু করা হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেছেন, যে বৃহত্তর আকাঙ্ক্ষা নিয়ে বিজয় দিবস এসেছিল সে আকাঙ্ক্ষার অনেক কিছুই পূরণ হয়নি। তবে জুলাই বিপ্লবে সে আকাঙ্ক্ষা আবার পুনরুজ্জীবিত হয়েছে। রাজধানীর আইডিবি ভবনে বিজয় দিবসের প্রত্যাশায় বৈষম্যহীন রাষ্ট্র কাঠামো গঠন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জানান, জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে নতুনভাবে সূচনা হয়েছে, নতুন অনুপ্রেরণা জুগিয়েছে। সেই অনুপ্রেরণা নিয়ে নিজেরাই বৈষম্যহীন রাষ্ট্র কাঠামো নির্মাণ করতে হবে। বৈষম্যহীন রাষ্ট্র কাঠামো নির্মাণে মেধা, জ্ঞান ও প্রজ্ঞা ব্যবহার করে উৎকর্ষ সাধনের জন্য তরুণ প্রজন্মকে আহ্বান জানান তিনি। 2024-এ ছাত্র জনতার যে একটা অভ্যুত্থানের মতো হলো জুলাই আগস্টে, এবং তার মাধ্যমে সেই আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষাগুলো আমরা বিজয় দিবসে সবসময় ধারণ করি, সেগুলো এক ধরনের নতুন নবায়িত হলো, পুনর্জন্ম পেল। এবং আজকে আমরা আবারও সেই সম্মিলিতভাবে আমাদের যে উচ্চতর আকাঙ্ক্ষাগুলো নিয়ে আবারও একত্রিত হচ্ছি, আলাপ করছি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় 1,974 কোটি 30 লাখ টাকার 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন 1,642 কোটি 98 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 331 কোটি 32 লাখ টাকা। সোমবার প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পসমূহ হল নৌ পরিবহন মন্ত্রণালয়ের চিলমারি এলাকায় নদীবন্দর নির্মাণ প্রকল্প, কৃষি মন্ত্রণালয়ের আশুগঞ্জ পলাশ সবুজ প্রকল্প, কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প সহ আরও বেশ কিছু প্রকল্প। এছাড়াও বৈঠকে বাতিল করা হয়েছে মৌলভীবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে 7 সদস্যের কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। বিজিবি দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তার বক্তব্যে উঠে আসে রোহিঙ্গা প্রসঙ্গ।
জানান, গেল 2 বছরে দেশে অন্তত 60,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের আর দেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। যে আপনারা যেটার জন্য সব সময় চেয়েছেন যে বিডিআর একটা পুরনো একটা কমিশন করার জন্য, এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন। গতকাল রাত্রি উনি সিগনেচার করে দিয়েছেন এবং এই আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন। আমরা রোহিঙ্গাদের কোনো অবস্থায় প্রবেশ করতে দিব না। তারপরেও যারা ওই যে আপনি একটা বললেন সংখ্যা ঘুরে গেলে, ওইটা হয়তো মানবিক দিক বিবেচনা করে আমরা হয়তো তাদের, যেহেতু ওই এলাকায় যুদ্ধ হচ্ছে, তাকে পাঠানো যায় নাই, বাট আমরা ম্যাক্সিমামে কিন্তু পাঠাই দিচ্ছি। মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন উপদেষ্টা হাসান আরিফ। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ উপলক্ষে দেশের সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। তার মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে করা হয় বিশেষ দোয়া। মৃত্যুর 4 দিন পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন হাসান আরিফ। সোমবার সকাল 10:30টার দিকে তাকে সমাহিত করা হয়। এ সময় তার ছেলে মুয়াজ আরিফ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও হাসান আরিফের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন উপস্থিতরা। এ সময় ছেলে মুয়াজ আরিফ বাবার কর্মজীবনের সততা তুলে ধরে তার কর্মে দেশ উপকৃত হয়েছে বলে জানান। আজকে উনি নেই আমাদের মাঝে, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনার কারণে মানুষ যত উপকৃত হয়েছে এবং যত রিপোর্টেড কেস রয়েছে তার দ্বারা আমাদের সমাজ এবং আইন ব্যবস্থা সমৃদ্ধ হবে এবং উপকৃত হবে। এবং আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করবো আপনারা ওনাদের সবাইকে দোয়া করতে বলবেন। সাদা মনের মানুষ ছিলেন, খোলা মনের মানুষ ছিলেন এবং আইনের ক্ষেত্রে এবং জ্ঞানের প্রজ্ঞায় সব দিক থেকে অভিজ্ঞতায় উনি অত্যন্ত সমৃদ্ধ ছিলেন। তিনি দেশকে অত্যন্ত ভালোবাসতেন, দেশের মানুষকে ভালোবাসতেন। এদিকে হাসান আরিফের মৃত্যুতে সোমবার সারা দেশে পালিত হয় রাষ্ট্রীয় শোক। সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধনমিত রাখা হয় পতাকা। মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে করা হয় দোয়া। এর আগে গেল 20 ডিসেম্বর শুক্রবার বিকেল 3টার পর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উপদেষ্টা এএফ হাসান আরিফ। গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। ওই দিন তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। গত 10 নভেম্বর উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন করে সরকার। ওই দিন ভূমি মন্ত্রণালয় তার অধীনে রাখা হলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিবর্তে তাকে দায়িত্ব দেওয়া হয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের। সজল বিশ্বাস, দেশ টিভি, ঢাকা। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কপকে অনেক বেশি জটিল করে ফেলা হয়েছে। একই সঙ্গে বিশ্বের যে অর্থনৈতিক মডেল দাঁড়িয়েছে তা থেকে কেউ সরে আসতে চাইছে না। 29তম কপ সম্মেলনে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে অনুষ্ঠিত আলোচনা সভায় একথা বলেন পরিবেশ উপদেষ্টা। বলেন, জীবাশ্ম জ্বালানি বিক্রয়কারী দেশগুলোর অর্থনৈতিক সংকটের বিপরীতে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো রয়েছে ভৌগোলিক অস্তিত্বের প্রশ্ন, যাদের বিপক্ষে দাঁড়িয়ে দর কষাকষি, অসম প্রতিযোগিতা। তাই সমস্যা নিরসনে রাজনৈতিক শক্ত অবস্থানের পাশাপাশি প্রয়োজন নতুন প্রজন্মকে সাথে নেওয়া, তবে প্রচলিত ছকে বেঁধে নয়। জনগণ বাঁচাতে বাড়াতে হবে বাজেট ও সক্ষমতা। তেল রপ্তানিকারক দেশগুলো, তাদের একটা বড় বিষয় হচ্ছে যে আমার অর্থনীতি তো তেলের উপরই নির্ভরশীল। এখন তোমরা ফসিল ফুয়েল থেকে সরতে বললে তো আমি সরতে পারবো না। আমাদের মতন দেশগুলোর বিষয় হচ্ছে যে যদি জলবায়ু পরিবর্তন হয়েই যায় যেভাবে করে আইপিসিসি বলছে, তাহলে তো আমাদের অস্তিত্বই থাকবে না। 1% করে কৃষি জমি আমাদের প্রতি বছর কমছে। এখন আমরা কত টাকা নিয়ে আসলে অ্যাডাপ্ট করতে পারবো, এটা তো একটা বড় বিষয় আছে। আমাদের ডিফরেস্টেশন হচ্ছে গ্লোবাল ডিফরেস্টেশন রেটের দ্বিগুণ। এটা আশা করা ঠিক না যে অল্প সময়ই এটা ফিক্স করে ফেলা যাবে, কিন্তু এটা একটা জায়গায় অ্যারেস্ট করার প্রক্রিয়া হয়তো শুরু হবে। রাজধানীতে অভিযান চালিয়ে 93 জন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে তথ্য জানান অতিরিক্ত কমিশনার এস নজরুল ইসলাম। ছিনতাইকারীরা যাতে সহজে জামিন না পায় সে ব্যাপারে আইনি প্রক্রিয়ায় আদালতকে অবহিত করবে বলেও জানান তিনি। ফাহিম ইউসুফের প্রতিবেদন।
স্বৈরাচার সরকার পতনের পরে রাজধানী সহ সারা দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা নাজুক হয়ে পড়লে বেড়ে যায় ছিনতাই চাঁদাবাজি। বিশেষ করে রাজধানীর মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, সায়দাবাদ, মহাখালী, গাবতলী বাস স্ট্যান্ড, সদরঘাট ও গুলিস্তান এলাকায় দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে গেল ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৩ জন ছিনতাইকারীকে আটক করেছে ডিএমপি। দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। গত ২৪ ঘন্টা মানে ২২ তারিখ সকাল ৮টা থেকে ২৩ তারিখ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় আমরা প্রায় ৯৩ জন ছিনতাইকারীকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং এদেরকে তাদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা এটা থানাগুলো কার্যক্রম চালাচ্ছে। বলেন ছিনতাইকারীদের বেশিরভাগই পেশাজীবী, তারা ধরা পড়লে আবার জামিনে বের হয়ে যায়, তাই দ্রুত যাতে জামিন না পায় সে ব্যাপারে আইনি প্রক্রিয়ায় আদালতকে অবহিত করবেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পেশাদার আছে যারা একাধিকবার গ্রেপ্তার হয়েছে এবং জামিন পেয়েছে। এরা যেন অতি সহজে জামিন না পেয়ে যায়, কারণ দেখা যায় যে যারা এই কাজের সাথে অভ্যস্ত ওই কোর্টে আমরা চালান দিচ্ছি, কয়েকদিন পরে জামিন নিয়ে বের হয়ে আসতেছে, একই কাজে আবার জড়ায় পড়তেছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি, আত্মসাতের অভিযোগে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ। চাঁদপুরের মেঘনায় জাহাজে মিলল ৭ মরদেহ, আহত একজনকে হাসপাতালে ভর্তি। ডাকাতের হামলায় মৃত্যু বলছে পুলিশ। ভোটের জন্য রাজপথে নামবে জনগণ, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। ক্ষমতায় গেলে সব ধর্মের অধিকার নিশ্চিতের প্রত্যয়। এবং সাবেক মন্ত্রী কামরুল, প্রতিমন্ত্রী মহিবুলের বিরুদ্ধে দুদকের মামলা, সাবেক এমপি হেনরির বিরুদ্ধেও মামলা। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন দেশ.টিভি। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।